প্রফেসর রুমে সবার সামনে মন্ত্রীর ছেলেকে থাপ্পড় মারলো বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ডাইনিং টেবিলে বসে বিদ্যা বলতে থাকে, জানেন আমি আমি আগে ভাবতাম মেয়েরা নাকি বাবার প্রিন্সেস, আর সত্যিও তাই হয়। কারণ কারণ আমি দেখতাম ফাগুনকে আমার বাবা নিয়ে নিয়ে প্রত্যেকদিন ঘুরতে যেত, বিকেল বেলায় ওকে নিয়ে পার্কে যেত, খেলাধুলা করতো, সবকিছু করতো। আর আমি যদি বলতাম আমাকে একটু নিয়ে যাবে, কিন্তু উনি আমাকে কখনো নিতে রাজি হতেন না। উনি আমাকে কখনোই নিতেন না, বলতেন যে তোমাকে আমি নিয়ে যেতে পারবো না, তোমাকে আমি কিছুতেই নেব না। আর আমার বোন ফাগুনকে ওকে নিয়ে সব সময় উনি মাতামাতি করতেন, আমাকে আমাকে পাত্তাও দিতেন না। আমি আমি ওনাকে বাবা বলে ডাকলে উনি উনি অনেক সময় বিরক্ত বোধ করতেন। কিন্তু ফাগুন যদি সারাক্ষণ ওনাকে বাবা বলে ডাকতেন, উনি একটুও বিরক্ত হতেন না। উনি উনি হাসি মুখে ওর ডাক্তার ডাক্তার উত্তর দিত। তখন তখন রাজদীপ বলতে থাকে, তুমি তুমি কি বলতে চাইছো? তুমি কি এখন আমার থেকে পিতৃত্ব চাইছো? তুমি আমার থেকে বাবার বাবার অধিকার চাইছো? তখন তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কেন আপনি আমাকে বাবার অধিকার দেবেন না? আমি যদি আপনাকে বাবা বলে ডাকি, আপনি কি আমার বাবা ডাকের উত্তর দেবেন না? তখন তখন রাজদীপ বলতে থাকে, অবশ্যই দেব, কেন দেব না। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আমি আমি চাই যে আপনি আমার বাবা হয়ে আমাকে মেয়ের স্বীকৃতি দিয়ে এই বাড়িতে থাকতে দিন। কারণ কারণ আমি জানি আপনি আপনি অতটাও খারাপ মানুষ নন, যতটা খারাপ মানুষ সবাই ভাবে। আপনার মন বলেও কিছু আছে, আপনিও একজন মানুষ, আপনার মনের মধ্যেও কোনো মনুষ্যত্ব বোধ আছে। কিন্তু ওই কাশ্যপ ব্যানার্জিকে আমি অনেক অনেক চেষ্টা করেছি ওনাকে বোঝানোর, ওনাকে অনেকে বাবা বলে ডাকতে, কিন্তু উনি উনি কিছুতেই আমাকে মেয়ে বলে মানেনি। উনি উনি সবসময় ফাগুন ও শ্রাবণকে নিজের ছেলে মেয়ে হিসেবে গণ্য করেছে, আমাকে নয়। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমাকে অনেক ভালোবাসতো, জানেন। যখন যখন ওই যে তোষা ব্যানার্জি এলো, তারপর থেকে আমার বাবার থেকে আমার দূরত্বটা শুরু হয়ে গেল। আমার বাবা থেকে আমি দূরে যেতে থাকলাম, আমার বাবা থেকে আমাকে দূরে সরিয়ে নেওয়া হলো। তখন তখন এই কথাগুলো শুনে ডাইনিং টেবিলে সবাই বসে অবাক হয়ে যায়। তখন সৃঞ্জয়ী বলতে থাকে, সে গল্পগুলো এখানে কেন বলছো তুমি? এখানে কি নিজের গল্প শুনিয়ে সবাইকে সবার মন জয় করতে চাইছো তুমি? তখন তখন বিদ্যা বলতে থাকে, এ কথাগুলো মন জয় করার জন্য নয়, কিন্তু কিন্তু যার কষ্ট সেই তো বোঝে, তাই না? যার ব্যথা সেই বুঝে। আপনি কি করে বুঝবেন? আপনি যদি বুঝতেন তবে হয়তো এভাবে পিঞ্চ করে কথা বলতে পারতেন না। তখন রাজদীপ বলতে থাকে, সৃঞ্জয়ী, ওর কথাগুলো তুমি তুমি এভাবে কেন নিচ্ছ বলো তো? তখন তখন দেখা যায় হঠাৎ বিদ্যার ফোনে ফোন এলে, তখন বিদ্যা অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো এইসব তুমি? তখন তখন ওপাশ থেকে বলতে থাকে, হ্যাঁ ম্যাম, এদিকে এদিকে মন্ত্রীর ছেলে এসেছে ডোনেশন দিতে। তখন তখন বিদ্যা বলতে থাকে, তোমরা একদম চিন্তা করো না, আমি আমি এক্ষুনি আসছি। এই বলেই ফোনটা কেটে দিতে থাকে বিদ্যা। বিদ্যা বলতে থাকে, এটা এটা কিছুতেই সম্ভব নয়, আমি আমি এক্ষুনি আসছি, তোমরা একদম একদম চিন্তা করো না, আমি এসে সবটা হ্যান্ডেল করছি। এরপরে রাজদীপকে বলতে থাকে, তার মানে নিজের পিঠটা দেখিয়ে দিলেন, তাই না? মন্ত্রীর ছেলে এসেছে কলেজে ডোনেশন দিতে, আমি এখন যাব। আর ওই যে প্রিন্সিপাল স্যার, ওনাকে মেরে ওনার কার্বন সাইডটা ভেঙে দেবো। এই কথা শুনে দেখা যায় রাজদীপ বলতে থাকে, মুখ সামলে কথা বলো, উনি একজন প্রিন্সিপাল স্যার, তোমার তোমার ওনাকে সম্মান দিয়ে কথা বলা দরকার। তুমি ওনার সঙ্গে এভাবে কথা বলতে পারো না, এভাবে বিহেভ করতে পারো না, ওনাকে সম্মান দিয়ে কথা বলতে পারো তুমি। তখন বিদ্যা বলতে থাকে, সম্মান? কাকে সম্মান দেব? ওই লোকটাকে? কোনোভাবেই না। ওই লোকটাকে কি করে সম্মান দেব বলুন তো? ওই লোকটা যেভাবে আমাকে আমাকে অসম্মান করে এসেছে, ওই লোকটাকে কি করে সম্মান দেব? তখন তখন দেখা যায় রিত বলতে থাকে, বাবা, তুমি তো কিছু একটা করতে পারো, তাই না? তুমি প্লিজ এসবের থেকে নিজেকে সরিয়ে নাও। এভাবে এভাবে নিজেকে বিক্রি করে দিও না, এভাবে সন্তানদের সামনে নিজেকে ছোট করো না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, এখনো সময় আছে, নিজের ভুলটা বুঝতে শেখো। তখন সৃঞ্জয়ী বলতে থাকে, দাদা, আজকাল আজকাল আপনার আপনার ছেলে আপনাকে আপনাকে আপনার সহবতটা শেখাচ্ছে, আপনাকে শেখাচ্ছে কোথায় কি করতে হবে, কার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে। আজকাল হয়তো বা আপনার ছেলে আপনাকে সেটা শেখাবে। এ কথা শুনে দেখা যায় তখন পৃথা বলতে থাকে, সৃঞ্জয়ী, তুই এভাবে সবসময় পিঞ্চ করে কথা না বললেও পারিস। তখন রূপ বলে উঠে, ওর স্বভাব হয়ে দাঁড়িয়েছে বৌদি, ওকে বলে কোনো লাভ হবে না। ওর তো নিজের নিজের সহবতটুকু ও হারিয়ে ফেলেছে। তবে তবে কি করে বুঝবে বলো? তখন তখন দেখা যায় এরপরে সবাই বলতে থাকে, এসব বাদ দাও তো,
বৌদি বৌদি অনেক ভালো করে রান্না করেছে, এগুলো এগুলো খেতে দাও, আমরা এগুলো খেতে চাই, অনেক অনেক মজা হয়েছে তো। এরপরে সবাই মিলে হই হুল্লাড় করে সবকিছু খেতে থাকে। এদিকে এদিকে বিদ্যা কলেজে চলে আসে। কলেজে এসে প্রিন্সিপাল রুমে যাওয়ার জন্য যেতে থাকলে ঠিক তখনই শ্রাবণীর বন্ধুরা বলতে থাকে, ওই দেখ প্রফেসর বেবি যাচ্ছে, নিজের নিজের আখেরটা গোছাতে, ভাগ বাটনা হবে না, তাড়াতাড়ি যান, না হলে তো ভাগ বাটনি শেষ হয়ে গেলে আপনার আবার কিছুই থাকবে না, ফাঁকা পড়ে যাবেন আপনি। এ কথা শুনে দেখা যায় বিদ্যা দাঁড়িয়ে যায়। তখন দেখা যায় ছেলেগুলো আরো অনেক বাজে বাজে কথা বলতে থাকলে তখন বিদ্যা ঘুরে তাকায় আর বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলো, তোমাদের তোমাদের অনেক কথা শুনেছি, অনেক অনেক বাজে বিহেভ দেখেছি, তোমরা তোমরা এতটা নির্লজ্জ কি করে হতে পারো, তোমাদের কি লজ্জাবোধ নেই? তোমরা তোমরা এখানে স্টুডেন্ট আর আমি হচ্ছি একজন প্রফেসর, আমি তোমাদের ম্যাম, তারপরেও তোমরা আমার সঙ্গে এভাবে কি করে কথা বলতে পারো? আমি তো তোমাদের তোমাদের কিছু বুঝতে পারছি না। তখন তখন ছেলেগুলো আরো বাজে ব্যবহার করলে তখন বিদ্যা ছেলেটিকে থাপ্পড় মারে আর বলতে থাকে, এটাকে থাপ্পড় বলে না, এটাকে শাসন বলে। একজন 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 প্রফেসর একটি স্টুডেন্টকে থাপ্পড় মেরে তাকে তাকে শিক্ষা দিচ্ছে, তাকে শাসন করছে, বুঝতে পেরেছো? এরপরে এরপরে থেকে প্রফেসর বিবির সঙ্গে কথা বলতে দুবার ভেবে নিও। তখন ছেলেগুলো বিদ্যার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকলে ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় প্রফেসর এস এম এসে বলতে থাকে, একদম বাজে ব্যবহার করবে না, তোমরা তোমরা ভুলে যাচ্ছ যে উনি তোমাদের প্রফেসর বিবির সঙ্গে তোমরা এরকম বিহেভ কি করে করতে পারো? তোমরা তোমরা হয়তো ভুলে যাচ্ছ যে উনি তোমাদের শিক্ষা দান করে, ওনার সঙ্গে এরকম বিহেভ করা তোমাদের কোনো রাইট নেই। তখন এই কথা শুনে ছেলেগুলো বলতে থাকে, এসেছে এক এক প্রফেসরের চামচাগিরি করতে আরেক প্রফেসর এসে হাজির হয়েছে। এ কথা শুনে বিদ্যা আরো রেগে যায় আর ছেলেগুলোকে মারতে যাবে ঠিক তখনই প্রফেসর এস এম বলতে থাকে, প্লিজ প্রফেসর বিবি, ওদিকে যাবেন না, ওদের সঙ্গে মুখ লাগাবেন না, ওরা ওরা এক একটা হিংস্র হিংস্র জানোয়ার হয়ে গেছে, ওদেরকে আর কিছু বলে কোনো লাভ হবে না। ঠিক তখনই দেখা যায় এই ফাগুন ও শিবাঙ্গী সে বিদ্যার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আপনি কি হয়েছেন? আপনি তো চরিত্রহীনা, একটা মেয়ের স্বামীর সঙ্গে আরেকটি মেয়ে বিয়ে ছাড়াই একটি রুমে একসঙ্গে থাকছেন, তাকে কি বলে বলুন তো? তখন বিদ্যা বলতে থাকে, তুমি এখানে কি করছো আর কি বলতে চাইছো তুমি? তখন এ কথা শুনে দেখা যায় ফাগুন বলতে থাকে, ও কি বলতে চাইছে তুই বুঝতে পারছিস না? তখন শিবাঙ্গী বলতে থাকে, আপনি হয়তো বুঝতে পারছেন না আমার কথাগুলো, তাই না? আপনি আপনি যে একটি ছেলের সঙ্গে এভাবে এভাবে রাত কাটাচ্ছেন, এটা কি বলে বলুন তো? তখন তখন দেখা যায় বিদ্যা রেগে যায় আর আর শিবাঙ্গীকে থাপ্পড় মারতে যাবে ঠিক তখনই শিবাঙ্গী হাতটা ধরে বলতে থাকে, আপনি শুধু একাই একাই হাড় ভাঙতে পারেন না, সেটা কিন্তু আমিও পারি, আমিও কিন্তু চাইলে আপনার হাড়গুলো ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, সো আমার গায়ে হাত তোলার চেষ্টাও করবেন না, বুঝতে পেরেছেন? নেক্সট টাইম যেন হাতটা না উঠে। এ বলেই বিদ্যার হাতটা ঝেড়ে ফেলে দেয়। তখন তখন বিদ্যা বলতে থাকে, তুমি এখানে কি করছো? তোমার তো এই কলেজে কোনো প্রয়োজন নেই, তুমি তো এই কলেজের ছাত্রীও নয়, তবে তুমি এখানে কেন এসেছো? এদিকে এদিকে দেখা যায় রায়া ও অঞ্জলিকে সঞ্জিতা ডেকে নিয়ে সে কেমিস্ট্রির ল্যাবে, সেখানে এসে রায়া ও অঞ্জলিকে ভিতরে ঢুকিয়ে নেয় সঞ্জিতা ও তার টিম। তখন এদিকে এদিকে দেখা যায় দয়াল সিং, মন্ত্রীর ছেলে, প্রফেসর পিসি ও প্রিন্সিপাল স্যার সবাই মিলে একটি এই প্রিন্সিপাল রুমে বসে একটি মিটিং করছে। তখন তখন দেখা যায় প্রফেসর পিসি বলতে থাকে, আপনি আপনি কোনো চিন্তা করবেন না প্রিন্সিপাল স্যার, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, প্রফেসর বিবি কিচ্ছু করতে পারবে না। ঠিক তখনই সেখানে এসে দাঁড়ায় প্রফেসর বিবি ও প্রফেসর এস এম। সেখানে এসে বলতে থাকে, বাহ, এখানে দেখছি টাকা দেওয়া নেওয়া হচ্ছে, তাই তো? তখন তখন এই কথা শুনে দেখা যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে, আপনি কি করছেন এখানে? আপনার তো এখানে কোনো প্রয়োজন নেই, আপনি এখানে কেন এসেছেন? আমি তো বুঝতে পারছি না, এখানে আপনি কেন এসেছেন বলুন? তখন দেখা যায় তখন তখন শিবাঙ্গী বলতে থাকে, হয়তো বা উনি রফা দফা করতে এসেছেন, ওনারও তো কিছু ডোনেশন চাই, তাই না? তখন ফাগুন বলতে থাকে, যতই হোক টাকার ব্যাপার স্যাপার, লোভ হয়তো সামলাতে পারেনি, তাই এখানে এসেছে কিছু কিছু ভাগ বাটুনি করতে। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, ফাগুন, মুখ সামলে কথা বল, আমি আমি এখানে পড়াই, টাকার বিনিময়ে পড়াই, কিন্তু বিক্রি হই না। এ কথা শুনে প্রফেসর পিসি বলতে থাকে, আপনি কিন্তু এখানে এখানে আমাদের অপমান করে কথা বলছেন, কি বলতে চাইছেন আপনি? আমরা বিক্রি হয়েছি? মোটেও নয়, আমরা কোনোভাবে বিক্রি হইনি, এটা এটা কলেজের নিয়ম, তাই এখানে
এখানে কোনোভাবে সিন ক্রিয়েট করবেন না। তখন তখন দেখা যায় এরপরে মন্ত্রী ছেলে উঠে বলতে থাকে, আপনাকে আপনার মতো প্রফেসরদের আমাদের বাড়িতে আমরা ডেকে নিয়ে গিয়ে প্রাইভেট টিউশনির জন্য নিয়ে যাই, আর সেখানে 10-15 হাজার টাকা ছুড়ে দিই, সেটার বিনিময়ে ওনারা আমাদের আমাদের শিক্ষাদান করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রায়া ও অঞ্জলি বলতে থাকে, সঞ্চিতা তুই এতটা চেঞ্জ কি করে হলি? তুই আমাদের এখানে কেন ডেকে এনেছিস বল? আমাদের আমাদের বিদ্যা ব্যানার্জির ক্লাসে যেতে হবে। উনি হয়তো ক্লাসে ঢুকে পড়েছেন, ওনার ক্লাসে যদি দেরি হয় তবে অনেক ঝামেলা হবে। তখন তখন সঞ্চিতা বলতে থাকে, প্রফেসর বিবি ক্লাসে নেই। তখন তখন দেখা যায় সপ্তক বলতে থাকে, প্রফেসর বিবি ক্লাসে নেই রে, তো তোরা ক্লাসে যেয়ে কি করবি? কারণ উনিও একটা ট্র্যাপে পড়েছে আর তোরাও একটা ট্র্যাপে পড়েছিস। তখন তখন দেখা যায় অঞ্জলি বলতে থাকে, সপ্তক তুইও শেষমেশ ওদের দলে নাম লেখালি। তো তোরা সঞ্চিতার উপর আমাদের পুরোপুরি বিশ্বাস ছিল, আমরা ভেবেছিলাম তোরা কখনো কখনো প্রফেসর বেবির সঙ্গে বেইমানি করবি না। ঠিক তখনই সঞ্চিতা বলতে থাকে, একদম মুখ সামলে কথা বলবি, অনেক হয়েছে, অনেক তোদের প্রফেসর বেবির গুণগান করেছি, আর নয়। তখন রায়া বলতে থাকে, সঞ্জিতা তুই এসব কি বলছিস? এসব কি করছিস তুই? তুই কি প্রফেসর বিবির থেকে একদম একদম আলাদা? তখন তখন দেখা যায় এদিকে এদিকে প্রফেসর বিবি মন্ত্রীর ছেলেকে বলতে থাকে, মুখ সামলে কথা বলো, আমরা আমরা প্রফেসর, আমরা অধ্যাপক, আমরা কোনো তোমার বাড়ির ছিটিকি নয়, তোমার বাড়ির কাজের লোক নয়। তখন তখন দেখা যায় দয়াল সিং বলতে থাকে, ঠিক অমনি ওদের বাড়িতে আপনার থেকে ভালো লোকজন ওদের বাড়িতে কাজ করে, ঝিটিকির কাজ করে, বুঝতে পেরেছেন? তখন তখন দেখা যায় মন্ত্রীর ছেলেকে থাটিয়ে একটা চড় মারে বিদ্যা। এরপরে দেখা যায় বিদ্যা চড় মারলে সবাই মিলে উঠে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, এসব আপনি কি করছেন? এসব কি করছেন আপনি? ওকে মারছেন কেন? তখন ছেলেটি বলতে থাকে, আমাকে মারলেন তো এটার বদলা আপনি পাবেন, এটার বদলা আপনাকে পেতে হবে। তখন প্রফেসর বিবি বলতে থাকে, এটা মারলাম না, এটা শাসন করলাম, তোমার ব্রেনে সিগন্যাল পাঠালাম যাতে তুমি বুঝতে পারো যে প্রফেসর বিবি কোনো সাধারণ মানুষ নয়। আর এটা দয়াল সিং খুব ভালো করেই জানে, তাই না দয়াল সিং? আর আমি ভাবছি যে এখানে একটা সিংহের সঙ্গে গাধা কি করে এখানে এলো? এখানে তো একটা গাধা এসেছে, আর আপনি তো নিজেকে সিংহ বলে দাবি করেন, তবে এই গাধাকে কেন সঙ্গে নিয়ে এসেছেন? নিজের মান সম্মানই তো কমে যাচ্ছে, তাই না? তখন ছেলেটি বলতে থাকে, মুখ সামলে কথা বলুন, আপনি জানেন না আমি কত দূর অব্দি যেতে পারি, আমার পাওয়ার কতটুকু। আমার বাবা হচ্ছে এই দেশের মন্ত্রী, তারপরেও আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন। তখন বিদ্যা বলতে থাকে, এখানে তুমি স্টুডেন্ট আর আমি একজন অধ্যাপিকা, এখানে কোনো মন্ত্রী টন্ত্রী খাটে না, বুঝতে পেরেছো? সেটা সেটা এই প্রিন্সিপাল স্যার আর এই যে প্রফেসর পিসি এদের কাছে খাটে, আমার কাছে নয়। আমার কাছে কোনো মন্ত্রীর ছেলে খাটে না, এখানে সবাই সমান, সবাই আমার সমান সমান।